আমি যে ইন্টারভিউ দিচ্ছি আপনাদের সঙ্গে, কালকে যে আমার লাশ খুঁজে পাবে না বা আমারে খুঁজে পাবে না, এরকম কোনো সিকিউরিটি আমি কিন্তু দিতে পারবো না। আমি বললাম লাশটাকে না পুড়ায় অন্য কোথাও দাফন করে দেন। তারা লাশটাকে নিয়ে হাইওয়ের উপর পুড়ায় দেয়। গুরু আমারে কি রাগিবেন করে, চরণের দাসী। বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা নিয়ে 2024 সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থান দেশে নতুন এক অধ্যায়ের সূচনা করলেও বাংলাদেশের চিরায়ত মাজার ও দরবার কেন্দ্রিক ধর্মীয় সংস্কৃতি পীর ও বাউল ফকিরদের জীবনে নিয়ে আসে ভয়ঙ্কর বিপন্নতা। আমরা ঘুরে বেড়াতে পারছি, গান বাজনা করতে পারছি, সাধুসঙ্গ করতে পারছি। 5ই আগস্ট আগে কিন্তু আজকে যে ভয়টা কাজ করে, এই ভয়টা তখন ছিল না। একের পর এক হামলায় বন্ধ হয়ে যেতে থাকে ঐতিহ্যবাহী ওরস, বাউল গানের আসর, আক্রান্ত হতে থাকে মাজার আখড়া। কারণ সারা দেশে দোতারা সারিন্দা নিয়ে ঘুরে বেড়ায়। কোথাও যদি 20 জন মানুষ একসাথে দেখি, মনটা ভিতরে কেমন কেমন জানি করে যায় কি হতে পারে। গবেষণা প্রতিষ্ঠান মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজ মাঠ পর্যায়ে অনুসন্ধান, গণমাধ্যমের সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বিশ্লেষণ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশজুড়ে 97টি মাজারে সুসংবদ্ধ হামলার প্রমাণ পেয়েছে। এসব হামলায় ঝরে যায় 3টি তাজা প্রাণ, আহত হন আরও 468 জন। অথচ এত ক্ষয়ক্ষতির পরও মামলা হয়েছে মাত্র 11টি ঘটনায়। এই 97টি হামলার সবচেয়ে বীভৎস রূপটি দেখা যায় রাজবাড়ী জেলার নুরাল পাগলার মাজারে। এখানে শুধু ভাঙচুর ও লুটপাটের ঘটনাই ঘটেনি, কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে একজন পীরের লাশ, পিটিয়ে মারা হয়েছে মাজারের একজন ভক্তকে। নেত্র নিউজ জানার চেষ্টা করেছে কিভাবে সংঘটিত হয়েছিল ঘটনাটি। 2025 সালের 23 আগস্ট নুরাল পাগলার দরবার শরীফের প্রতিষ্ঠাতা নুরুল হকের মৃত্যু হয়। কবরটি ভূমি থেকে উঁচুতে নির্মিত হয় এবং তার গায়ে কাবা শরীফের আদলে রং করার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় একটি গোষ্ঠী। যার নেতৃত্বে ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বিএনপি নেতাকর্মী ও কিছু মসজিদের ইমাম। তারা ঈমান আকিদা রক্ষা কমিটির নামে প্রশাসনের কাছে 3টি দাবি জানান: কবরের রং বদল, সাইনবোর্ড পরিবর্তন ও কবর সমতলে নামানো। প্রশাসনের নির্দেশে দরবার কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়ন করছিল। এর মধ্যেই ঈমান আকিদা রক্ষা কমিটির সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন এবং হুঁশিয়ারি দেন, যদি 4 সেপ্টেম্বরের মধ্যে কবরটি সমতলে নামানো না হয় তাহলে তারা 5 সেপ্টেম্বর জুমার নামাজের পর বিক্ষোভ কর্মসূচি দেবে। শুক্রবার সকালে কবরটি সমতলে নামানোর কাজ সম্পন্ন হয়। ডিসি সাহেবের প্রতিনিধি ইউনো সাহেব থাকেন, গোলনঘাট থানার ওসি থাকেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন দেখেন, তারা দেখে সন্তুষ্ট প্রকাশ করে। তারা বলেন যে ঠিক আছে, আপনারা মাটি রিভিল করে দেন, কোনো সমস্যা নেই। ঈমান আকিদা রক্ষা কমিটির প্রতিনিধি জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলার শাখার আমির মোহাম্মদ নুরুল ইসলামও দরবার পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে পূর্ব ঘোষিত সমাবেশ শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন বলে জানান তিনি। আমাদের যে মিছিলের কর্মসূচি আগে থেকে বিভিন্ন উপজেলাগুলোতে দেওয়া আছে, যেহেতু মাইকিং হয়ে গেছে, এখানে কর্মসূচি হবে, তবে আমরা চেষ্টা করবো যাতে কোনো মিছিল না। বৃহস্পতিবারে গলন্দ আলজেমিনী নিজামী মাদ্রাসায় বহিরাগত 2 থেকে 250 লোকজন আসে, যারা দেশীয় অস্ত্র, হাতুড়ি, বাটাল নিয়ে এটা আসে। এবং গলন্দ 4-5টা মসজিদে এবং মাদ্রাসায় বহিরাগত অন্তত 1000 খানিক লোকজন আসে। এই বিষয়টাকে প্রশাসনকে বলা হয়, বিশেষ করে গলন্দ থানার যে তৎকালীন ওসি ছিল তাকে বলা হয়। পরিবারের সদস্যরা জানান, তারা আর্মি ক্যাম্প ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দরবারের নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন জানান। ঘটনার ভয়াবহতা আগে থেকে আঁচ করতে পেরে গোয়ালন্দ থানার ওসি নিজেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন জানান। তবে পুলিশ সুপার বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি।
প্রতিদিন হাজার হাজার চিঠি আসে, সব কি মনে থাকে? আমি তার কম্পিউটার না। জুম্মার নামাজ শেষ হতেই ইমান আকিদা রক্ষা কমিটির পূর্ব ঘোষিত সমাবেশ থেকে কয়েকশো মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালন্দ আনসার ক্লাব থেকে একটি মিছিল বের করে। তাদের একটি অংশ সে সময় গোয়ালন্দের ইউএনও ও ওসির গাড়ি ভাঙচুর করে। আমাদের কথা ছিল যে একজন মুসলমানের যেভাবে স্বাভাবিক কবর হয় তাকে স্বাভাবিক কবর দেওয়া, আর এই যে কাবার আদলে যেটা করা হয়েছে এটাকে ভেঙে দেওয়া। বিকেল ৩টার দিকে উগ্র জনস্রোতটি নুরাল পাগলার দরবারে পৌঁছানোর পর দরবারের স্থাপনা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে হামলাকারীরা মাজারের সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়ে এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। সেনাবাহিনী আসে, ফায়ার সার্ভিস আসে, ভিতর থেকে সব লোক বের করে দিছিল। তো এরকম একটা পর্যায়ে যখন আসছে তখন তো জনগণ তারা ওখানে ক্ষিপ্ত হয়ে গেছে। জনগণ চাচ্ছে আপনারা এখান থেকে লাশটাকে সরাই ফেলেন, কাবা ঘরের মতো যেটা আছে ওটা আপনারা ভেঙে দিয়ে যান, আমাদের আর কোনো দাবি নেই, আমরা এখানে কোন রকম কোনো আক্রমণ হামলা কিচ্ছু করবো না। সেনাবাহিনী থেকে যখন সময় চায়, তো 14 দিন পার হওয়ার পরেও কি এখনো সময়ের বাকি আছে। আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে সেখানে একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গেল যে ডিসি সাহেব আসবে না। এই গুঞ্জনটা তৈরি হওয়ার মোটামুটি 2-4-5 মিনিটের মধ্যে সেনাবাহিনী সেখান থেকে চলে যায়। বিকেল 5টার দিকে তারা নুরাল পাগলার কবর খুঁড়ে তার মৃতদেহ টেনে হিচড়ে উপরে তুলে আনে এবং ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মা মোড় গোলচত্বর এনে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। একটা কথা বললাম, লাশটাকে পুরাই ফেলতে চাচ্ছেন, আসলে লাশটাকে না পুরায় অন্য কোথাও দাফন করে দেন। লাশ পুরানোর তো দরকার নেই, লাশ এখানে না থাকলেই হয়। এই কথা বলার পর সেখানে যে জনগণ ছিল তাদের ভিতর থেকে একজন বলে উঠতেছে, মনে হয় পাগলের ভক্ত, এখনই এখান থেকে সরে যাওয়াটা বেটার। এখানে তখন কিন্তু অন্তত 10 গাড়ি আর্মি ছিল এবং পুরানো সময় কিন্তু আইন শৃঙ্খলার যে লোকগুলো তারা কিন্তু আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় দেখছে 10 মিনিটে পুরানো 2-3 ঘন্টা ঘুরে এই মৃত্যু মানুষকে পুরানো হয়েছে। আইন শৃঙ্খলার মানুষ একটা বাসি কিন্তু ফু দেন একদিন। আর যখন লাশ পুরানো হয় তখন সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি সেই হাইওয়ের পাশ দিয়ে যাতায়াত করতেছে, অথচ তারা সেখানে নামে সেটাকে থামানোর চেষ্টা করতেছে না, জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে না। হঠাৎ ঘটনাস্থল ত্যাগ করার বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সঙ্গে ইমেইলে যোগাযোগ করে নেত্র নিউজ, তবে কোনো জবাব পাওয়া যায়নি। এই হামলায় প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ দিয়ে আহত হন সাজ্জাদ মোল্লা। নিজের প্রাণ রক্ষা হলেও এই হামলায় হারিয়েছেন তার ভাইকে। 2 পর্যায়ে মারা হয়েছে আমার ভাইরে। যখন হসপিটালে নেওয়া হয়, হসপিটাল থেকে চিকিৎসা দেওয়া হয় নাই, ইমার্জেন্সি ওয়ার্ড থেকে যে বেডে ছিল সেখান থেকে টাইনা নামাই সেরে বাইরে আনে মারধর করছে। আমার বেটার 2টা চাল ফাল কয় আমার আব্বা রাঙিয়ে দাও, এমন জায়গা গেছি আমি তো আব্বা রাঙিয়ে দিতে পারবো না। আমাদের গুরু আমাদের শিক্ষা দিয়েছে ভালোবাসা, আমরা তাই করছি, এটাই ভুল ছিল আমাদের। ভুক্তভোগী পীরের পরিবার নিরাপত্তা চেয়েছিলেন জেলা প্রশাসকের কাছে, কিন্তু তিনি উল্টো দোষ চাপালেন ফরিয়াদীদের ওপর। এটা আমার এককভাবে কিছু না, ঘটনাটা তাদেরকেই জিজ্ঞেস করেন যে তারা কেন সাধারণ জনগণের মতামতের বাইরে গিয়ে যেটা এলাকার লোকজন যেটা করে নাই সেটা কেন তারা এত উঁচুতে কবর স্থাপন করেছে, সেটা উত্তর আসলে তারাই হয়তো ভালো দিতে পারবে, যে পরিবার, তাদের যে পরিবার। তারা আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা সবটাই করেছি এবং এখনো করছে, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো নিয়েই কাজ করছে। এরকম ঘটনা তো সারা বাংলাদেশে অনেক জায়গায় ঘটছে, সেটা আপনারা দেখছেন যে এখনকার পরিস্থিতিটা কি গত জুলাই এবং আগস্টে, সেটা সারা বাংলাদেশ ব্যাপী যেখানে গভর্নমেন্ট ফল করেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল মব কি হচ্ছে, সেটা তো এই প্রশ্নের উত্তর তো আপনারা মনে সারা বাংলাদেশের প্রেক্ষাপট দিকে তাকালে বুঝতে পারবেন যে এখন কি করছে সারা বাংলাদেশ, তাই না? অন্তর্বর্তী সরকারের আমলে এই হামলাগুলো কেবল ইটের দেয়াল ভাঙেনি, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে শত শত বাউল ও সুফি ঘরানার মানুষের জীবন ও জীবিকা। উৎসব, ওরস ও মেলা বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম অর্থনৈতিক সংকট ও সামাজিক অপবাদের মধ্যে দিন কাটিয়েছেন। একদল অশুভ শক্তি আছে, যেটা সারা বাংলাদেশে সংগঠিতভাবে এরা এই বাউল এবং ফকিরদের উপরে এবং মাজারের উপরে এরা যে নির্যাতন চালাচ্ছেন। এখন বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ যে সঙ্গীত কোথাও হচ্ছে না। মাসে অন্তত 15-20টা প্রোগ্রাম করতাম, সেটা এখন আর নাই। আমাদের অবস্থা করুন, খুবই খারাপ। সাধকদের অবস্থা, বিভিন্ন মাজারে আখড়ায় হামলা হওয়ার কারণে জীবনচরণটা এটা তারা ঠিকঠাকভাবে করতে পারতেছে না।
এমন কোনো ডকুমেন্ট নেই কোনো বাবুল বা কোনো তরিকার লোক সংঘর্ষের জন্য কারো গায়ে হাত দিয়েছে। তবু তারা আশায় বুক বেঁধেছিলেন দেশে নির্বাচিত সরকার এলে হয়তো এই অমানিসা কেটে যাবে। আমি প্রত্যাশা করছি যে দেশে একটা নির্বাচন হোক, দেশটা আবার আগে যেমন ছিল এমন সুন্দর একটা স্থানে আসুক, যার যার ধর্ম শেষে পালন করবে, কেউ কারো উপর জোর জুলুম না করবে। দীর্ঘ 18 মাসের অনিশ্চিত যাত্রার পর জনগণের ভোটে অবশেষে সরকার গঠন করে বিএনপি। নতুন এই সরকারের সময়েও চলেছে সহিংসতা, মাজারে হামলা, ভাঙচুর, লুটপাট, এমনকি পুলিশের উপস্থিতিতে নির্মমভাবে পিটিয়ে পীর হত্যার ঘটনাও ঘটেছে সম্প্রতি। গত 11 এপ্রিল শনিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে অবস্থিত পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা করে তাকে হত্যা করা হয়, আহত করা হয় ভক্তদের এবং লুটপাট করা হয় সম্পদ। স্থানীয় লোকজন ও পুলিশের তথ্য মতে ঘটনার 2-3 দিন আগ থেকেই অন্তত 5 থেকে 7টি ফেসবুক আইডি থেকে শামীম জাহাঙ্গীরের একটি পুরনো ভিডিও শেয়ার হচ্ছিল। তার বিরুদ্ধে কুরআন অবমাননা ও ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগ এনে উস্কানি ও ঘৃণা ছড়ানো হয়। আমাদের নজরে ওই দিনই এসেছিল, যে ঘটনার দিন। আমরা এর আগে দেখিনি। আমরা কিছু গ্রুপকে আইডেন্টিফাই করেছি যারা এই জাতীয় বিষয়গুলোকে তারা ওই সময় প্রচার করেছে। টেস্টিং হলো, এর মধ্যে 2-1 অ্যাডমিন পাওয়া গেছে, দেশে থাকে না এরকম মনে হচ্ছে আর কি। তারা ফেসবুক গ্রুপগুলো থেকে 11 এপ্রিল জোহরের নামাজের পরপরই মাজার উচ্ছেদ ও পীরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পদ্মার চরের আবেদ আলী ঘাটে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। নামাজের পর কয়েকশো লোক শামীম জাহাঙ্গীরের দরবারের দিকে মিছিল নিয়ে রওনা হয়। দরবারে এসে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ভবনের দোতলায় উঠে উন্মত্ত মব শামীম জাহাঙ্গীরকে টেনে হিঁচড়ে বের করে পিটিয়ে মেরে ফেলে। সব মিলে তো 500-600 লোক ওদের আমরা ধারণা করছি, বা আরও বেশি হতে পারে আর কি। 30 থেকে 40টা ছেলে ফেলে লাঠি শুটার, আমদা এবং কি পিস্তুল টিস্তুল সব কিছু আপনার নিয়ে এসে বাবা রুমে ছিল। ওনারা মনে করেন ঝড়ের গতিতে উঠে আইসি দরজা নক করেছে, বাবা দরজা খুলে দিছে। কলার ধরে টাইনি এই 2 হাতের পরে 22 দিয়ে মারছে, মাইরে এই জায়গাটায় শোয়া ফেলা দিল। যখন এই ঘটনাটা ঘটে তখন পুলিশও প্রেজেন্ট ছিল। পুলিশ ওখানে স্ট্যান্ড দাঁড়ায়, কিছু সংখ্যক পুলিশ ওখানে ছিল, আমরা ফুটেজে পরে দেখেছি এবং আপনারাও দেখেছেন। কিন্তু তারা সংখ্যায় এত বেশি ছিল না যে আমরা এই ধরনের একটা মফ ওখানে নিয়ন্ত্রণ বা এই ধরনের একটা ক্রাউডকে তারা কন্ট্রোল করার মতো আর কি। ওখানে আমার জানা মতে ক্যাম্পের কাছ থেকে হয়তো 4-5 জন পুলিশ ছিলেন ম্যাক্সিমাম। এটা কি পরিকল্পিত ঘটনা ছিল? একেবারে আমার কাছে ওইরকম কোনো ইয়ে নেই যে একেবারে এটা পরিকল্পিত, কোনো প্ল্যান না হয় এটা এত সংখ্যক লোকটা কোত্থেকে আসলো, এমন না যে এই লোকগুলো ওখানে রেডি ছিল। ওই জিনিসটি আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি আসলে কিভাবে হয়েছে। মাজার, দরগা ও বাউলদের উপর উপর্যুপরি সহিংসতা ঘটতে দেওয়ার পেছনে রাজনীতি আছে বলে মনে করেন ধর্মতত্ত্ববিদ ডক্টর শাফি মোস্তফা। কন্টিনিউয়াস হওয়ার চেয়ে এটা আমার কাছে পরিকল্পিত মনে হয়। প্রত্যেকটা বিষয় কিন্তু আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে ইস্যুটাকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তারপরে এই প্রত্যেকটা বিষয়কে ইন্টেনশনালি প্রমোট করা হয়েছে এবং তারপরে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সংঘবদ্ধভাবে এটা করেছে। সুতরাং এইটার সাথে এক ধরনের একটা গ্রুপ এটার সাথে সম্পৃক্ত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই হামলায় কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের রোকন খাজা আহমেদকে হত্যাকাণ্ডের হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি করা হয়। এছাড়া খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলার সভাপতি আসাদুজ্জামান আসাদ, আবেদ আলী ঘাট এলাকার একটি মাদ্রাসার শিক্ষক শাফি এবং স্থানীয় জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি সহ 4 জনকে এজাহার নামীয় আসামি ও 180 থেকে 200 জনকে অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় মামলা করে পরিবার। তবে এই ঘটনার দায় নিতে নারাজ মামলার প্রধান আসামি। আমাকে সকাল 10:30টার দিকে খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি, আমাদের এই মামলার যে দ্বিতীয় আসামি আসাদুজ্জামান, উনি আমাকে ফোন দিলেন এবং উনি আমাকে জানালেন যে দুপুর 2টার সময় আবেদের ঘাট নামক স্থানে আমরা বসতে পারি, আপনি থাকবেন কিনা। আমি বললাম যে না, আমি থাকবো না। রাজনৈতিকভাবে আমাকে হেনস্থা করার উদ্দেশ্যে, রাজনৈতিকভাবে আমাকে জনগণের কাছে ছোট করার প্রত্যাশা নিয়ে তারা আমাকে আমার দলকে এই মামলায় সম্পৃক্ত করেছে। মূলত আমার দল যেমনিভাবে সম্পৃক্ত না, আমি ব্যক্তি খাজা আহমেদও এই ঘটনার কোনো অংশেই সম্পৃক্ত না, বরং আমি কোনোভাবেই এই ধরনের কাউকে হত্যা করা হবে এটা পছন্দ করি না।
হামলার স্পষ্ট ভিডিও ফুটেজ ও পরিকল্পিতভাবে এটা ঘটনার প্রমাণ রয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের 2 মাস পার হলেও এখনো পর্যন্ত মাত্র 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার সময় দরবারের ভেতরে এক ভক্তের কবর খুঁড়ে হাড়গোড় তুলে বাইরে ফেলে দেওয়া হয়। আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় পীর শামীমের ক্ষেত্রেও একই ধরনের ঘটনার আশঙ্কা করছেন ভক্তরা। বাবা থাকা অবস্থা আমাদের বলি গেছে, আমি উপাতের পরে আমার রওজা শরীফটা এখানে যেন হয়। ওরা নাকি বলছিল যে ওইখান থেকে উঠায় আবার পোড়া দিব, জ্বালা দিব, সেই জন্য ওই আত্মভয়ে ওরা হচ্ছে ওইখানে দিতে চায়নি, যে ওরা আবার জ্বালা দিবে, পোড়া দিবে, ওইখান থেকে তুলি, যেমনি নুরা পাগলার দিছে। এই মাজার ও দরবার কেন্দ্রিক ধর্মীয় ব্যবস্থার সাথে দ্বন্দ্বের ঐতিহাসিক কারণ অনুসন্ধান করেছেন ডক্টর শাফি মোহাম্মদ মুস্তফা। তিনি বলেন, চলমান আবহমান কালের যে এখানকার ধারা, দায় দরদের যে রাজনীতি বা যে ধরনের ব্যবস্থা, সেই ব্যবস্থার সাথে ইসলাম ধর্মের সংমিশ্রণে যে এক ধরনের সিনক্রেটিক রিলিজিয়ন, সেইটাকে আমি বলতেছি যে বেঙ্গালাইজড ইসলাম, টেনশন বিটুইন বেঙ্গালাইজড ইসলাম অ্যান্ড পিউরিটান ইসলাম, এইটা কি আজকে নতুন? এই বিষয়টা নতুন না। ইফ ইউ গো ব্যাক টু দ্য পিরিয়ড অফ হাজি শরিয়তুল্লাহ অ্যান্ড লুক অ্যাট হিজ ফরাইজি মুভমেন্ট, what was that? To purify Islam from what? From তারা যেটাকে বলতেছে বিদায়াত মুক্ত ইসলাম। 1980s যখন থেকে পিউরিটানিজমটা খুব বেশি আকারে এটা ছড়াতে শুরু করলো, আমাদের এখানকার প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষ কিন্তু সৌদি আরব সহ মিডল ইস্টের এই দেশগুলোতে থাকে, তারা ওখান থেকে ব্যাক করতেছে। সো এই যে কালচারাল হাইব্রিডিটিটা কিন্তু আমাদের মিডল ইস্টের পিওর ইসলামের সাথে কিন্তু এইটা বেড়ে গেছে। ডক্টর শাফি তার গবেষণা গ্রন্থ ইসলামিস্ট মিলিট্যান্সি ইন বাংলাদেশ এ পিরামিড রুট কজ মডেলে 18 শতক এবং তার পরবর্তী সময়ে বাংলায় ওহাবি সালাফি মতবাদের বিকাশ এবং দেওবন্দি ভাবধারার প্রভাব বিস্তারের কথা তুলে ধরেন। বলেন, ইতিহাস পরম্পরায় 1941 সালে সৈয়দ আবুল আলা মওদুদীর জামায়াত ইসলামী সমাজ ও রাষ্ট্রে শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক তৎপরতা শুরু করে। সমসাময়িক কালে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা কেন্দ্রিক তাবলিগ জামায়াত এবং কওমি মাদ্রাসা ভিত্তিক হেফাজতে ইসলামের মতো সংগঠনগুলো সমাজকে ব্যাপকভাবে পিউরিটান বা পরিশুদ্ধবাদী ধর্মীয়করণের দিকে ধাবিত করেছে। শুধু ধর্মভিত্তিক পিউরিটান গোষ্ঠী নয়, মাজার দরগাহ অপরাধীকরণের ক্ষেত্রে সেকুলার বর্গের লেখক বুদ্ধিজীবীদেরও ভূমিকা কম নয় বলে জানান ডক্টর শাফি মোস্তফা। সেকুলার যে গ্রুপটা, এরাও কিন্তু এই মাজারটাকে অ্যাটাক করেছে, তাদের লেখনির মাধ্যমে অ্যাটাক করছে। তারা ইসলামকে আন্ডারমাইন করতে গিয়ে কিন্তু এই এখানকার বেঙ্গালাইজড কালচারটাকে তারা কিন্তু অ্যাটাক করে ফেলেছে। সো লাল সালু কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ দ্যাট। ডক্টর শাফি মোস্তফা তার গবেষণায় আরও দেখিয়েছেন, এই তীব্র ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে দেশের মূলধারার রাজনৈতিক দলগুলো যেমন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে বা রাজনৈতিক বৈধতার সংকটের সমাধানে এই পরিশুদ্ধবাদী ইসলামীকরণ প্রক্রিয়ায় অংশ নিয়েছে। এখানে গোয়ালন্দতে নুরু পাগলার এই পরিস্থিতিটা করেছে, তো কোনো মানুষের কাজ না। একটা মানুষ উঠায় তার লাঠি, জুতা ইত্যাদি বিভিন্নভাবে আঘাত করে তার দেহটা রোডের উপরে নিয়ে পুরানো, এটা আসলেই কোনো মানুষের কাজ না। ঘুরিতে বুঝি গুরু, ঘুরিতে বুঝি হলো লক্ষ 84 গুরু আমারে কি রাগিবেন করে চরণ